নাইট অফ থ্রিলসে আজকের গল্প এইচ.জি. ওয়েলসের লেখা এসপ। এসপ গল্পটি একটি কল্পবিজ্ঞান কাহিনী। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি রোহান। ডক্টর রঘুনাথনের চরিত্রে আমরা পেয়েছি সুপ্রতীক বণিককে। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই এসপ। শীতকালের রাত্রি, ঘুমটা বেশ গাঢ় ছিল। মেজাজটা সপ্তমে চড়ে গেল যখন এমন আরামের নিদ্রাটা ভেঙে গেল কলিং বেলের আওয়াজে। উঠতে হলো। লেপটা দিয়েই সর্বাঙ্গ জড়িয়ে দরজাটা খুললাম। দেখলাম ডাক পিয়ন দাঁড়িয়ে আছে। একটা জরুরি টেলিগ্রাম দিল আমার হাতে। ঘরে এসে খুলে ফেললাম। দেখি 4টি কথা লেখা রয়েছে। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কাম শার্প, রঘুনাথন। বেশ কিছুক্ষণ চিন্তা করলাম, কি এমন প্রয়োজন যে এক্ষুনি আমায় মাদ্রাজ যেতে হবে, কিছুতেই মাথায় এলো না। তবে এটুকু বুঝলাম, নিশ্চয়ই খুব জরুরি কোনো ব্যাপার, না হলে ডক্টর রঘুনাথন এইভাবে আমাকে ডাকতেন না। পরের দিনই মাদ্রাজ রওনা হয়ে গেলাম। ডক্টর রঘুনাথনের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটনাটা বলে রাখা ভালো। ছোটবেলা থেকেই বিজ্ঞানের উপরে আমার খুবই উৎসাহ ছিল। একবার কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটা বক্তৃতা ছিল। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ডক্টর রঘুনাথনের নাম তখন বেশ প্রসিদ্ধ। শুনতে গিয়েছিলাম তার কথা। খুবই ভালো লেগেছিল উনি যা যা বললেন। পরে তার সঙ্গে দেখাও করেছিলাম। উনি কথায় কথায় বলেছিলেন যা কিছু প্রশ্ন আছে ওকে লিখে পাঠাতে। উনি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরে রিসার্চ সংক্রান্ত ব্যাপারে আরো ঘনিষ্ঠ হয়েছিলাম আমরা। মাদ্রাজে গাড়ি পৌঁছাতেই দেখতে পেলাম ডক্টর রঘুনাথন নিজেই এসেছেন আমাকে নিয়ে যেতে। আমায় দেখে একগাল হেসে উঠলেন তিনি। Hello, young man. How are you? And what about your thesis? Fine, thanks. My thesis is also progressing, but sir, you definitely fail. শরীর খারাপ হয়নি তো আপনার? না, no, that's nothing. কিছুই হয়নি আমার। চলো, বাইরে গাড়ি অপেক্ষা করে আছে। গাড়ি করে আমরা প্রায় মাইল 25 দূরে সমুদ্রের ধারে একটা নির্জন জায়গায় এসে পৌঁছলাম। এখানে দেখলাম তার বাসস্থান, গবেষণাগার ইত্যাদি। দিগন্ত বিস্তৃত সমুদ্রের ধারে তার বাড়িটিকে মনে হচ্ছিল একটা স্বপ্নপুরী। রাতের খাওয়া শেষ হয়ে যাবার পর ডক্টর রঘুনাথন বললেন, চলো, একটু সমুদ্রের ধার দিয়ে বেরিয়ে আসি। বেড়াতে বেড়াতে তিনি এক সময় বললেন, লোক সঞ্জয়, তোমার হয়তো খুব কৌতূহল হচ্ছে যে কেন তোমাকে এভাবে ডেকে আনলাম। হয়তো কাজের অসুবিধা করেই এসেছো। না না, অসুবিধা কিছুই হয়নি, আপনি ওসব কিছু ভাববেন না। তোমার কোনো ক্ষতি হয়নি শুনে সত্যি অনেকটা নিশ্চিন্ত হলাম। এবারে আসল কথাটা শোনো। আচ্ছা, তার আগে বলি, যে কাজে আমি তোমার সাহায্য চাইছি এখানকার কেউই তাতে রাজি হবে না। আমি জানি তুমি ছাড়া সবাই আমাকে পাগলই বলবে। যাই হোক, সংক্ষেপে ব্যাপারটা তোমায় বলি। মাসখানেক আগে একদিন রাত্রে বারান্দায় বসেছিলাম সমুদ্রের দিকে চেয়ে। আলোগুলো সব নেভানো ছিল। হঠাৎ চোখে পড়ল আকাশ থেকে একটা আলোর মালা ক্রমশ সমুদ্রের ওপরে নেমে আসছে। খুবই অবাক হয়ে গেলাম। সবচেয়ে মজার কথা, আমার মনে হলো যেন কতগুলো রকেট মিলে ওই মালাটা তৈরি করেছে। মহাকাশে কোনো পরীক্ষা চালানো হচ্ছে বলে আমার জানা ছিল না। পরের দিন খোঁজ নিয়ে জানলাম সত্যি সেরকম কোনো পরীক্ষা চালানো হয়নি। ওই আলোগুলো আমার কাছে রহস্যাবৃতই থেকে গেল।
এরপর থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, জেলেদের মধ্যে দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেল। রোজই 2-3টে নৌকা ডুবির খবর আসতে লাগলো। বরুণ দেব কুপিত হয়েছেন ভেবে অশিক্ষিত জেলেরাও ঘটা করে তার পুজো আরম্ভ করে দিল। কয়েকদিন পরে একদিন বিকাল বেলায় বিচের ওপর বেড়াচ্ছি, এমন সময় চোখে পড়লো কিছু দূরে মরে পড়ে রয়েছে একটা সামুদ্রিক জীব। কাছে যেতেই দেখলাম প্রাণীটার আকৃতিটা অদ্ভুত, অনেকটা গিরগিটির মতো দেখতে, লম্বায় হাত 6 হবে, 6টা পা রয়েছে, 2টো কানকো দেখলাম রয়েছে, কিন্তু চোখের অস্তিত্ব খুঁজে পেলাম না। আমার কিরকম কৌতূহল হলো, একজন প্রাণী বিশেষজ্ঞ বন্ধুকে দেখালাম ওটা। দেখে তিনি তো অবাক। তিনিও স্বীকার করলেন এরকম কোনো প্রাণীর কথা কখনো শোনেননি। তার ধারণা আমি নাকি মানুষের অজ্ঞাত কোনো গভীর জলের জীবকে আবিষ্কার করেছি। উনি বললেন সমুদ্রের গভীরে সূর্যের আলো কোনোদিনই পৌঁছয় না, সেখানে কাজেই বাসিন্দাদের চোখেরও প্রয়োজন থাকে না। ওটাকে আমি প্রিজার্ভ করে রাখলাম। কয়েকজন জেলের কাছে শুনলাম সমুদ্রে মাছ ধরার সময় নাকি ওই অদ্ভুত জীবের একটা ঝাঁককে মাছ সমুদ্রের দিকে যেতে দেখেছে। এদের একজন খবর দিল কতগুলো অদ্ভুত কুমির তার নৌকাটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে কোনো রকমে প্রাণে বেঁচে গেছে। আমারও কিন্তু মনে হয় এসব দুর্ঘটনার মূলে রয়েছে ওই অতিকায় গিরগিটিগুলো। এখন কথা হচ্ছে এগুলো এলো কোথা থেকে? যদি গভীর সমুদ্র থেকেই এসে থাকে তাহলে হঠাৎ করে ভেসে উঠলো কেন? যাই হোক, এখন আমি অনুসন্ধানের কাজটা চালাতে চাই। এখানেই একান্তভাবে প্রয়োজন তোমার সাহায্য। তুমি যদি রাজি থাকো তাহলেই সম্ভব হবে অনুসন্ধানের পরিকল্পনা। আমি রাজি আছি স্যার। দেখলাম আমাকেও প্রচন্ড কৌতূহলে পেয়ে বসেছে। ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। পরের দিন সকালবেলা রঘুনাথন বলতে আরম্ভ করলেন তার কার্যসূচি। লোক সঞ্জয়, সমুদ্রের যে অঞ্চলটায় সেদিন সেই আলোর মালা তলিয়ে যেতে দেখেছিলাম, খোঁজ নিয়ে জানলাম ওখানটা খুবই গভীর। তীরের এত কাছে অবশ্য এমনিতে বেশি গভীর হওয়ার কথা নয়, কিন্তু কোনো ভৌগোলিক পরিবর্তনের ফলে একটু দূরেই সমুদ্র বেশ গভীর। আমার প্রথম কাজ হবে ওই জায়গাটায় নামা। এর জন্য আমি কয়েকটা জিনিস তৈরি করতে দিয়েছি। আমি যাতে করে নিচে নামবো তা হলো ইস্পাতের একটা ফাঁপা বল। এর ভেতরটায় থাকবে পুরু ডানলোপিলোর গদি আর একটা বসার জায়গা। অত্যন্ত পালিশ করা থাকবে এর বাইরেটা। এটার চেয়ে আয়তনে বড় আরেকটা ইস্পাতের বলের মধ্যে এটাকে রাখা হবে। কতগুলো পিভট দিয়ে আটকানো থাকবে। বল দুটো। বাইরে থেকে ভেতরের বলটায় প্রবেশের ব্যবস্থা রাখা হবে, আর বড় বলটার ভেতর দিকটাতেও কড়া পালিশ করা হবে। আর বল দুটোর মধ্যেকার জায়গাটা থাকবে বায়ু শূন্য, ঠিক থার্মোফ্লাক্সের পদ্ধতি আর কি। জলের মধ্যে যখন সব শুদ্ধ নামতে আরম্ভ করবে তখন ঘর্ষণের ফলে উত্তাপ সৃষ্টি হবে। সেই তাপ যাতে ভেতরে ঢুকতে না পারে তার জন্যই এরকম ব্যবস্থা। বাইরের সব কিছু দেখতে পাওয়ার জন্যে এর সাথে একটা পোর্টেবল টেলিভিশন সেট নিয়ে যাব। কয়েকটা অক্সিজেন সিলিন্ডারের দরকার হবে। বেতার যন্ত্রও একটা সঙ্গে রাখবো। একটা মাঝারি স্টিমার আর 3জন বিশ্বস্ত লোক নিয়ে যাত্রা করলাম। ঘণ্টাখানেক বাদে রঘুনাথনের নির্দেশ মতো একটা জায়গায় নোঙর করা হলো। কিছুক্ষণের মধ্যেই ডক্টর রঘুনাথনকে বলের মধ্যে নামিয়ে দিলাম। দুটো খুব ভারী পাথর বেঁধে দেওয়া হলো, নয়তো ফাঁপা বল দুটো ভেসে থাকতো। জাহাজের সঙ্গে বল দুটো বাঁধা রইল একটা খুব মোটা চেন দিয়ে।
ঠিক হলো নিচে ওর কাজ হয়ে গেলে রঘুনাথন বেতারে আমাদের জানাবেন, আর আমরা চেনটা গুটিয়ে ওনাকে তুলব। একটা বেতার যন্ত্রের সামনে আমি বসে রইলাম যে কোনো সময় সংকেতের আশায়। কথা ছিল ঘন্টা চারেকের মধ্যেই উনি সংকেত করবেন, কিন্তু যতক্ষণ তা না করছেন তাকে যেন তোলা না হয়। এদিকে 4 ঘন্টা পেরিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, তবুও কোনো নির্দেশ আসে না। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, কি করা উচিত ঠিক করে উঠতে পারলাম না। এইভাবে যখন প্রায় 10 ঘন্টা কেটে গেল, অবশেষে সেই বহু প্রত্যাশিত সংকেত এলো। ডক্টর রঘুনাথনকে যখন বাইরে বার করা হলো, তখন দেখি উনি প্রায় অজ্ঞান হয়ে গেছেন। জ্ঞান হবার পরে উনি যা যা বলেছিলেন যতদূর সম্ভব ওর নিজের ভাষাতেই লিখে রাখার চেষ্টা করলাম। বলতে পারো সঞ্জয়, আমাদের জ্ঞান আর চিন্তার সীমা কতটা? জানি এ প্রশ্নের উত্তর হয় না, তবুও জিজ্ঞেস করলাম। কারণ থেকে থেকে আমার মনে হয় আমরা কিছুই জানি না। কল্পনা শক্তিও আমাদের অত্যন্ত সীমিত। আজ আমি প্রত্যক্ষ করেছি আমার জীবনের বিচিত্রতম ঘটনা। ধীরে ধীরে সবই তোমায় বলছি, হ্যাঁ সবই বলছি। তোমরা আমাকে জলে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বেশ জোরে ডুবে যেতে লাগলাম। একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। লিফট চলতে আরম্ভ করার পরেই যেরকম হালকা হালকা মনে হয়, ঠিক অনেকটা সেই ধরনেরই অনুভূতি। টেলিভিশনের পর্দায় ফুটে উঠতে লাগলো নানা রকম মাছের ছবি। প্রথমে চারিদিকে জলটাকে ধূসর দেখাচ্ছিল, তবে তারপর এক সময় তা গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অন্ধকারের মাঝে থেকে ভেসে আসতে লাগলো আলোর ফুলঝুরি। গোড়ায় বুঝিনি এতগুলো কিসের আলো, পরে মনে হয়েছিল ওগুলো হয়তো গভীর জলের বৈদ্যুতিক মাছের আলো। যাই হোক, এক সময় একটা বিরাট ঝাঁকুনি দিয়ে বলটা স্থির হয়ে গেল। বুঝলাম আমি পৌঁছে গেছি। টেলিভিশন স্ক্রিনটায় দেখলাম চারিদিকে আর গাঢ় অন্ধকার নেই, একটা যেন আবছা আলো রয়েছে। মনে হলো ফসফরাস জাতীয় কোনো জিনিস মেশানো রয়েছে পলিমাটির সঙ্গে। চারিদিকের খোলা হয়ে ওঠা জল থিতিয়ে যেতে বেশ সময় নিল। ঘন্টাখানেক বাদে যখন জলটা পরিষ্কার হলো, দেখতে পেলাম সমতল জায়গাতে এসে পৌঁছেছি। কিছুটা দূরে মনে হলো অসমতল ভূমি আরম্ভ হয়েছে। কতগুলো উঁচু ঢিবির আবছায়া চোখে পড়ল, এছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আরো প্রায় ঘন্টাখানেক কেটে গেল এবং উল্লেখযোগ্য কিছুই দেখলাম না। চুপ করে বসে রইলাম। ভাবলাম কিছুই যখন দেখা গেল না, তাহলে সংকেত পাঠাই এবার। এমন সময়ে হঠাৎ মনে হলো লোহার গোলটা যেন একটু নড়ে উঠল। গোড়ায় ভেবেছিলাম মনের ভুল, কিন্তু খানিক বাদে আবার, এবং এবার বেশ জোরে। ব্যাপারটা ঠিক দেখার জন্য আমি সার্চ লাইট জ্বেলে দিলাম। টেলিভিশনের ওপরে চোখ পড়তেই আনন্দে আর বিস্ময়ে লাফিয়ে উঠতে ইচ্ছা করলো। দেখতে পেলাম কতগুলো অদ্ভুত সরীসৃপ জীব চারিদিকে ঘুরছে আর মাঝে মাঝে সম্মিলিতভাবে ধাক্কা মারছে। বুঝলাম আমার অনুমান ঠিক, কাছাকাছি কোথাও এদের আস্তানা। একটা অদ্ভুত প্যাটার্ন করে এরা ঘোরাফেরা করছিল। হঠাৎ চোখে পড়ল ওরা একটা চোঙা মতো কি খাড়া করার চেষ্টা করছে। বিস্ময়ে হতবাক আমি তখন, কারণ নলটা ওরা আমার দিকেই তাক করছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না কতগুলো সরীসৃপের দ্বারা কি করে সম্ভব এই ধরনের কাজ। তখনও আমার অনেক কিছুই দেখতে বাকি ছিল, কিন্তু থাক সে কথা, সময় মতো সবই বলা যাবে। এদিকে দেখতে পেলাম এরা অদ্ভুত আকারের বহু জিনিস এনে জড়ো করছে। দেখতে পেলাম এবং চোখের সামনে সেগুলো এক বিস্ময়কর রূপ নিল, অনেকটা সেনাবাহিনীর ট্যাঙ্কের মতো।
মনে হলো স্বপ্ন দেখছি, চিংটি কাটলাম নিজেকে। না, আমি তো জেগেই রয়েছি, সামনে ওদেরকে দেখতে পাচ্ছি। হঠাৎ মাথাটা ঝিমঝিম করতে লাগলো, মাথার ভেতরটা কেমন যেন হালকা মনে হতে লাগলো। আস্তে আস্তে আমার চোখের পাতা বুজে এলো। ঘুম আর জেগে থাকার মাঝামাঝি একটা অবস্থায় পড়ে রইলাম আমি। এভাবে কতক্ষণ কেটেছে জানি না। এক সময় মনে হলো কানের কাছে কে যেন ফিস ফিস করে কথা বলছে। সমস্ত ইন্দ্রিয় আমার এক মুহূর্তে সজাগ হয়ে উঠল। মাথাটা এবার বেশ জোরেই ঘুরতে আরম্ভ করলো। এই অবস্থায় মনে হলো মনের মধ্যে কে যেন এক অন্য লোক চিন্তা করছে। তোমাকে এই পরিস্থিতি ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু আমি 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 চাইছিলাম কোনো একটা বিষয় চিন্তা করতে, কিন্তু কিছুতেই তা চিন্তা করতে পারছিলাম না। কে যেন জোর করে আমার মনটা অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে মনে হলো আবার সে ফিসফিসি উঠলো। চারিদিকে তাকালাম, কিন্তু কে থাকবে আমার সঙ্গে ভারত মহাসাগরের এই 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 গভীরে? আর তারপরেই ব্যাপারটা বুঝলাম, স্পষ্ট অনুভব করলাম আমার মধ্যে এক দ্বিতীয় চিন্তা স্রোত ক্রমাগত বয়ে চলেছে। মনে হলো দ্বিতীয় সত্তা প্রশ্ন করছে, সমুদ্রের নিচে কেন এসেছো? কতগুলো অদ্ভুত প্রাণীর রহস্য আবিষ্কার করতে। তাই নাকি? অবিশ্বাস্য, আমি স্বপ্ন দেখছি, আমি পাগল হয়ে গেছি। না না না, তুমি পাগল হওনি, স্বপ্নও দেখছো না, বাস্তবকেই প্রত্যক্ষ করছো। অসম্ভব, কতগুলো কুমির। কুমির? কুমির কাদের বলছো? আমাদের? তবে শোনো, আমরা তোমাদের গ্রহের প্রাণী নই। তোমাদের সূর্যের নিকটতম প্রতিবেশী নক্ষত্র আলফা সেন্ট্রির এক গ্রহ থেকে সম্প্রতি আমরা এসেছি। আমাদের গ্রহের নাম এসপ। স্বভাবতই তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন এখানে এলাম? প্রত্যেক গ্রহেরই জীবনের অস্তিত্বের জন্য কয়েকটা আবশ্যিকের প্রয়োজন। তার মধ্যে একটা হলো নাতিশীতোষ্ণতাপ। আমাদের গ্রহ ধীরে ধীরে এগিয়ে চলেছে কেন্দ্রীয় তারার দিকে। তোমাদের হিসেবে আর 50 বছরের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে এসপ। সময় থাকতে তাই আমরা বেরিয়ে পড়েছি নতুন বাসস্থানের সন্ধানে। আমাদের গ্রহটা সম্পূর্ণটাই জলমগ্ন, কোথাও এতটুকু ডাঙাও মাথা উঁচিয়ে নেই। আমরাও জলেরই বাসিন্দা, তবে ওখানকার জলে ভারী জলের পরিমাণটা একটু বেশি। এখানে অবশ্য আমাদের মোটেই অসুবিধা হচ্ছে না। আমরা যখন এখানে স্থায়ীভাবে বসবাস করব, তোমাদের সঙ্গে কোনো বিবাদ করবার ইচ্ছে আমাদের নেই। যদিও না জেনে আমাদের কয়েকজন তোমাদের কয়েকটা নৌকা উল্টে দিয়েছে, তোমাদের সঙ্গে একটা প্রীতিপূর্ণ সম্পর্কই আমরা আশা করব। ডক্টর রঘুনাথন থামলেন, একটু হেসে আবার বললেন, এই হচ্ছে আমার অভিজ্ঞতা সঞ্জয়। তোমার মুখ দেখে বুঝতে পারছি এর এক বর্ণও বিশ্বাস করুন। যাই হোক, কথাটা গোপন রেখো। আজ আমি বুঝতে পেরেছি, সেদিন রাত্রে যে আলোর মালা সমুদ্রে নামতে দেখেছিলাম তা সত্যি অসংখ্য মহাকাশ জাহাজ দিয়ে তৈরি। ভাবছি কালকে আরেকবার সমুদ্রের তলায় নামবো, এখনো অনেক কিছু জানার আছে। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। পরের দিন রঘুনাথনকে আবার নামিয়ে দিলাম, কিন্তু প্রায় 24 ঘন্টার মধ্যেও কোনো সংকেত না পেয়ে তাকে তুলতে বললাম। সবটা যখন উঠে এলো, চেনের প্রান্তে বাঁধা ইস্পাতের বলটাকে আর পেলাম না। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।